মাননীয় বিশেষ অতিথি মন্ডলী, বিশেষ উপদেশক মন্ডলী, গুণোত্তম পুণ্যক্ষেত্র ভিত্তি সংঘকে বর্ণনা করছি এবং পরলোক উপাসক দীপঙ্কর বড়ুয়া টুটুস মরণোত্তর পারলৌকিক সদ্গতি কামনায় এবং পরিবারস্থ সকলের এবং আপনাদের সকলের জয় মঙ্গল কামনায় আমার মৃত্যুত্তর জীবনের সকল পূর্ণ আশীর্বাদ করছি। আপনারা গ্রহণ করে সুখী বুদ্ধ প্রথমত বলেছেন, মানুষের জীবনের একদম নিশ্চয়তা নেই, তবে মৃত্যুর একেবারে নিশ্চয়তা আছে। ব্রহ্মদেব সূত্র এটা খুবই একটি গুরুত্বপূর্ণ সূত্র। এই ব্রহ্মদেব সূত্রের মধ্যে মানুষের জীবনের বিভিন্ন দিক নির্দেশনামূলক আচরণ করেছেন এবং পরমহংস সূত্রের মধ্যে পরিষ্কারভাবে লেখা আছে মানুষের কি কি কারণে পরাজয় হয়। দশম সূত্রের মধ্যে পরিষ্কারভাবে লেখা আছে মানুষ কেন চাঙ্গা হয়, বসর হয়, বিষর হয় এবং পরিষ্কারভাবে সিংহলবৎ সূত্রের মধ্যে লেখা আছে গৃহী জীবনের পূর্ণতা কিভাবে সাধন হয়। একেবারে সত্য কথা বলতে আমাদের দীপঙ্কর বড়ুয়া টুটুল পরিবার একেবারে অপূর্ণতায় রয়ে গেছে, একেবারে অপূর্ণতায় রয়ে গেছে। ওনার এখন পর্যন্ত মৃত্যুবরণ করার একেবারে সময় হয়নি, একেবারে সময় হয়নি। তারপর তিনি মৃত্যুর কাছে হারিয়ে গেছেন। মৃত্যু নামক চরম একটা সত্য, এই সত্যকে বরণ করে নিতে হয়েছে। এটা শুধু দীপঙ্কর বাবুর ক্ষেত্রে হয়েছে তা কিন্তু নয়। এই মৃত্যু নামক সত্যের খবরে সবাইকে করতে হবে। স্বয়ং প্রথমত বুদ্ধ পর্যন্ত পরিণত হয়েছে। আমরা অষ্টবিংশতি বুদ্ধের জীবনগুলি যদি পর্যবেক্ষণ করি তাহলে আমরা সেখানে দেখি এক একজন বুদ্ধ ৮০,০০০ বছর, ১,২০,০০০ বছর পর্যন্ত বেঁচেছিলেন। যতই বাচ্চক না কেন নির্দিষ্ট আয়ু শেষে কিন্তু সকল বুদ্ধকে পরিণত হতে হয়েছে। যখন স্বর্গের নন্দন কারণে আনন্দস্থলীকে বুদ্ধ বললেন, হে আনন্দ, দেখো এই স্বর্গের নন্দন কারণ খুব সুন্দর, তথাগত যদি ইচ্ছে করেন অনন্তকাল এই নন্দন কারণ পৃথিবীতে বিরাজমান থাকতে পারে। অর্থাৎ মা যখন বুদ্ধকে বারবার বলছে যে তথাগত বুদ্ধ আপনি পরিনির্বাপিত হন, আপনার পরিনির্বাণ লাভ করার সময় হয়েছে, তখন বুদ্ধ বুদ্ধিজ্ঞান লব্ধ জ্ঞানে বারবার দেখেছেন আরো কি বুদ্ধের পরিনির্বাণ ঘোষণা করার সময় হয়েছে কিনা। বুদ্ধ দেখলেন বুদ্ধের ধর্মটা এখনো প্রতিষ্ঠিত হয়নি, বুদ্ধের ধর্মরাজ্য এখনো প্রতিষ্ঠিত হয়নি। যতদিন পর্যন্ত বুদ্ধের ধর্মরাজ্য প্রতিষ্ঠিত হয়নি বুদ্ধ কিন্তু পরিনির্বাণ দিবস ঘোষণা করেননি। সর্বশেষ মা যখন বুদ্ধকে বলছেন যে বুদ্ধ ভগবান আপনার পরিনির্বাণ ঘোষণা করার সময় হয়েছে, আপনার মৃত্যুবরণ করার সময় হয়েছে, আপনি মৃত্যুবরণ করুন। তখন বুদ্ধ আবার বুদ্ধিজ্ঞান লব্ধ দেখল, দেখার পর দেখল সত্যি বুদ্ধের পরিনির্বাণ লাভ করার সময় হয়েছে। তারপরে বুদ্ধ চিন্তা করলেন আমি যদি আরো কিছুদিন পৃথিবীতে বিরাজমান থাকি, বেঁচে থাকি, তাহলে বোধহয় এই পাপি তাপি মানুষ চক্রবালের সমস্ত দেবগণের আরো মঙ্গল সাধন করতে পারবে। বুদ্ধ এই জন্য ঈশ্বরের নন্দন কাননে গিয়ে আনন্দকে বলেছেন, যদি আনন্দ বুদ্ধকে প্রার্থনা করতেন তাহলে হয়তো বুদ্ধ আরো আয়ু সংস্কার লাভ করত, বুদ্ধ আরো দীর্ঘদিন বেঁচে থাকতেন। কিন্তু মা এমনভাবে আনন্দকে বিচলিত করেছে, মায়ের উপার্জনের কারণে আনন্দ বুদ্ধকে ক্ষম করতে ভুলে গেলেন। সর্বশেষ মাঘী পূর্ণিমা তিথি, যে মাঘী পূর্ণিমা তিথি
আমাদের দুজনের জন্য একেবারে একটা সুখের, একটা দুঃখের, একটা কষ্টের দিন। কেন সুখের, কেন কষ্টের? কারণ মাঘী পূর্ণিমা তিথিতে বুদ্ধ পরিনির্বাণ দিবস ঘোষণা করেছেন। তিনি বলেছেন, হে ভিক্ষু সংঘগণ, আজ থেকে 3 মাস পর শুভ বৈশাখী পূর্ণিমা অথবা শুভ বুদ্ধ পূর্ণিমা তিথিতে আমি পরিনির্বাপিত হব। বুদ্ধ যেভাবে ঘোষণা দিয়েছিলেন ঠিক একইভাবে মাঘী পূর্ণিমা থেকে একেবারে বুদ্ধ পূর্ণিমায় এসে বুদ্ধ সেই মৃত্যুবরণ ঘোষণা অনুসারে তিনি মৃত্যুবরণ করেছেন। তো তাহলে অমরকে যেখানে কথা হচ্ছে, যেখানে অন্তর্জামী তথাগত মৃত্যুবরণ করেছেন, এখানে মহারীতি শক্তিশালী উপায়ে স্থবিরের মতো স্থবির মৃত্যুবরণ করেছেন, সেখানে মৃত্যু কার হবে না? বুদ্ধ বলেন একটা বিষয়ের মৃত্যু হবে না, সেটা হচ্ছে কৃতকর্মের মৃত্যু হবে না। কৃতকর্মের মৃত্যু কিন্তু কখনো হয় না। সেদিন যুবরাতে বসে বসে দুইজন মাত্রের জীবন সম্পর্কে আলোচনা করা হচ্ছে। তারা গুরু শিষ্য, দুইজনই আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তি, নাম বলছি না। বলা হচ্ছে যিনি গুরু তিনি মৃত্যুর 200 বছর 300 বছর পরও তিনি বেঁচে থাকবেন। আবার দেখা গেল আন্তর্জাতিক পরিমণ্ডলে তার শিষ্য তার থেকেও বেশি অগ্রসর হয়েছে, কিন্তু সমাজ গঠনে, জাতি ধর্ম বিনির্মাণে তার অবদান একেবারে নেই। সুতরাং আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হলেও, দেশ বিদেশ ভ্রমণ করলেও দেশ বিদেশের মানুষ আপনাকে কখনো স্মরণ রাখবে না। আপনারা মাইকেল মধুসূদন দত্তের নাম শুনেছেন নিশ্চয়। মাইকেল মধুসূদন দত্ত প্রখ্যাত কবি হতে চেয়েছেন, প্রখ্যাত কবি। তিনি ইংরেজিতে কাব্য রেখে বিশ্বময় নিজেকে প্রসার করতে চেয়েছেন। ফ্রান্সের ভাষায় নগরে তিনি যখন সর্বপ্রথম ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন, তখন একজন প্রখ্যাত ধনীর ছেলে, অর্থবিত্ত দণ্ডলোকের যার বিন্দু পরিমাণ অভাব ছিল না, সেও অর্থের অভাবে, সেও ধনের অভাবে চিকিৎসা লাভ করতে পারেনি। পরবর্তীতে যথাসম্ভব আমি ভুলে গেছি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের, যদি আমার ভুল না হয়, বদন্যতায় তাকে বাংলাদেশে এসে ক্যান্সার আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। সর্বশেষ কবিতা কপোতাক্ষ নদ, যেটাকে সনেট বলা হয়, সেই কপোতাক্ষ নদটাকে তিনি অবলম্বন করেছেন। এখন কথা হচ্ছে কপোতাক্ষ নদীটা কি? এটা একটা নদী, যে নদীতে মাইকেল মধুসূদন দত্ত ছোটবেলার শৈশবের প্রতিটি স্মৃতি কিন্তু বিজড়িত আছে। এ কথাগুলি কেন বলছি? মাইকেল মধুসূদন দত্ত যদি আমেরিকা ইউরোপে বসে সহস্র কবিতা লিখতেন ইংলিশে, সেই কবিতাগুলিতে রূপ দিতে পারতেন না। সেই কবিতাগুলোকে তিনি মনের মাধুরী দিয়ে সাজাতে পারতেন না। কেন পারতেন না? কারণ ইংলিশ ভাষা, ইংলিশ কথাবার্তা তার মনের ভাষা নয়, তার মায়ের ভাষা নয়, তার নবীনের ভাষা নয়। তার মনের ভাষা, তার মায়ের ভাষা হচ্ছে বাংলা ভাষা, যে ভাষায় সে বড় হয়েছে, যে ভাষায় সে নিজেকে বিকশিত করেছে। পরবর্তীতে সে বাংলাতেই বিভিন্ন লেখালেখি করে গল্প, উপন্যাস, কাব্য লিখে বড় হয়েছে। এই কথাগুলো বলার পেছনে একটা কারণ আছে। আমরা কি চিন্তা করি? নিজের ঘর ছেড়ে বাইরে গুরুত্ব দিই, নিজের বিহার ছেড়ে অন্য বিহারকে গুরুত্ব দিই, নিজের সমাজকে ছেড়ে অন্য সমাজকে গুরুত্ব দিই। আর এগুলি গুরুত্ব দিতে গিয়ে নিজের সমাজকে ধ্বংস করে দিই, দেশকে ধ্বংস করে দিই, গ্রামকে ধ্বংস করে দিই। আর এই ধ্বংসের মাধ্যমে দেখা যায় আমাদের নিজের অকৃতিতে আমরা ঘৃণিতভাবে বেঁচে থাকি। আবার সমাজ উন্নয়ন, দেশ উন্নয়ন, জাতির উন্নয়নে দেখা যায় আমরা নাম যশ খ্যাতিতে বেঁচে থাকি। সুতরাং বেঁচে থাকার দুইটাই পথ রয়েছে মৃত্যুর পরও। একটা হচ্ছে নাম যশ খ্যাতি সম্মান শ্রদ্ধায় বেঁচে থাকা, আর একটা হচ্ছে ঘৃণা, দুর্নাম এবং চরিত্রহীনতায় বেঁচে থাকা।
বুদ্ধ সেটা বলেছেন যে বেঁচে থাকার জন্য যে জিনিসটা দরকার সেটা হচ্ছে কুশলপূর্ণ, স্বচ্ছতা, চরিত্রবান, নীতিবান। এটা এভাবে যদি নিজেকে গঠন করা যায় তাহলে মৃত্যুর অনেক বছর পর বেঁচে রাখা সম্ভব। টুটুবাবু জীবনে তিনি কিন্তু অজস্র অর্থ কামিয়েছেন, ধন দৌলত, টাকা পয়সা তিনি কিন্তু অর্জন করেছেন, একেবারে নিঃসন্দেহে বলা যায়। কিন্তু বুদ্ধের কথা আমরা মানি না। বুদ্ধের কথা মানি না বিদায় আমরা অজস্র ধন দৌলত অর্জন করার পরও সেগুলি ধরে রাখতে পারি না। কেন ধরে রাখতে পারি না? ওই যে বুদ্ধের কথা মানি না, কি বলেন বুদ্ধ দর্শন কি বলে? ধনী হওয়ার জন্য, ধনওয়ালা হওয়ার জন্য বুদ্ধ কি বলেছে জানেন? বলছে একটা মানুষ সে যত টাকা ইনকাম করুক, যত পয়সা ইনকাম করুক, ওই ইনকাম সোর্সকে যদি 4 ভাগে বিভক্ত করা না যায়, 4 ভাগে ভাগ করা না যায়, আমি ইনকাম করেছি, খেয়ে ফেলেছি, আমি সন্তান যেটা পাওয়ার যোগ্য নয়, সন্তানের যেটা প্রয়োজন নয় সেটাকে দিচ্ছি, আমার টাকা পয়সা নিজের পরিবারের জন্য সংরক্ষণ না করে আমি পরের পরিবারের জন্য ব্যয় করেছি, এই চিন্তা যদি থাকে তাহলে কোনো কারণে নিজেকে প্রতিষ্ঠিত করা সম্ভব নয়। এই জন্য বলতে বলেন ইনকাম সোর্সকে 4 ভাগে ভাগ করতে বলেছে। ধরেন আপনি 20,000 টাকা ইনকাম করেন, এই 20,000 টাকাকে 4 ভাগে ভাগ করার জন্য বুদ্ধ বলেছেন। বলা হয়েছে প্রথম ভাগ দিয়ে, অর্থাৎ 4 ভাগের প্রথম ভাগ দিয়ে আপনাকে পরিবার পরিচালনা করতে হবে, দ্বিতীয় ভাগ দিয়ে আপনাকে রোগ নিবারণ করতে হবে, তৃতীয় ভাগ আপনাকে দান করতে হবে, চতুর্থ ভাগ আপনাকে ভবিষ্যতের জন্য সংরক্ষণ করতে হবে। আপনি যদি বুদ্ধের এই কথাটি ধারণ করেন, প্রথম ভাগ দিয়ে যদি, হ্যাঁ অনেক সময় দেখা যায় প্রথম ভাগে আমাদের পরিচালনা করা, পরিবার পরিচালনা করা কষ্ট হয়, আমি এটা একেবারে বিশ্বাস করি। আমাদের কিছু কিছু চাহিদা আছে, যে চাহিদাগুলি আমাদের জীবনের জন্য প্রয়োজন নেই, কিন্তু আমরা কি করি মানুষকে দেখানোর জন্য, অতিরিক্ত হাউস আমল করার জন্য অপ্রয়োজনীয় চাহিদা আমরা পূরণ করি। এই অপ্রয়োজনীয় চাহিদা পূরণ করতে যায় আমাদের কিন্তু অর্থ সংকট হয়, অর্থ ব্যয় হয়। ওই অপ্রয়োজনীয় চাহিদা থেকে যদি আমরা নিজেকে একটু দূরে রাখতে পারি তাহলে একেবারে সত্য কথা বুদ্ধ যেটা বলেছেন, প্রথম ভাগ চাকরি জীবনের ইনকামের যে প্রথম ভাগ আছে, ওই প্রথম ভাগ দিয়ে পরিবার পরিচালনা করা কোনো কারণে কষ্টকর হবে না। আজকে আমি যতটুকু আমার জন্য কষ্ট হয়, টুকুবাবুর জন্য আমার কষ্ট হয়। কেমন কষ্ট হয় জানেন? মানুষটি একেবারে একজন ভালো মানুষ ছিলেন। কেমন ভালো মানুষ ছিলেন? আমি আব্দুল্লাহপুরে আসার পর থেকে আমি যখন আব্দুল্লাহপুর এসেছি তিনি বিদেশে ছিলেন। তো বিদেশে থাকলেও কিভাবে আমার ফোন নম্বর পেয়েছেন আমি জানতাম না। মাঝে মাঝে ফোন করতেন, ফোন করে বিভিন্ন বিষয়াদি জানতেন। বিভিন্ন বিষয়াদি জানার পর তার অবস্থান থেকে যতটুকু সম্ভব এই টুটুবাবু কিন্তু করতেন। বিহারে আবশ্যা অষ্টমী, পূর্ণিমা, হরিণ শিব দান, উপাসদিক সঙ্গদান বা বিহার উন্নয়নে যে সমস্ত ব্রতগুলি বিহার কেন্দ্রিক হয়, প্রত্যেক ব্রতের মধ্যে টুটু অবদান ছিল। আর খাবার বেলায় ওনার খাবারগুলো ছিল রাজস্বী খাবার বুঝেন? রাজস্বী খাবার ছিল ওনাদের পরিবারে। আমরা যখন টিফিন ভাঙে আসতাম, ভাত খাবো না তরকারি খাবো না ফল ফুল খাবো, এগুলো নিয়ে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকতাম। কিরকম? সামনে বিনি ভাতও আছে, সামনে ফলাও ভাতও আছে, সামনে সাদা ভাতও আছে, বলো তো আপনি কোনটা খাবেন? লোক কোন দিকে নিয়ে যাবেন? আবার দেখা গেল সামনে 8-10টা যদি মাছের তরকারি থাকে, 2-3টে যদি মাংস থাকে, কয়েকটা যদি সবজি থাকে, তিনি আবার বলতেন যে ভাবতেন আপনাকে সবগুলো খেতে হবে, না খেলে মোটামুটি জোর করে খাওয়াবে। একটা মানুষের মন উদার যদি না থাকে,
একটা মানুষের মন যদি দানের চেতনা যদি উর্বর না থাকে, এভাবে কিন্তু জোর করে খাওয়ানো, জোর করে দেওয়া সম্ভব নয়। তো ওনার সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে ওনার ছেলেগুলি এখন ছোট, ওনার ছেলেগুলি এখন পর্যন্ত উপযুক্ত হতে পারে নাই। অরণ্য যা একটু বয়সে বড় না হলেও গাল গতরে বড় হয়েছে, কিন্তু গাল গতরে যতটুকু বড় হয়েছে মেধার দিকে এত শক্তিশালী না, মেধার দিকে এত উর্বর না, যার কারণে হয়তো ওর একটু, আমার কুটুবাবুর একটু অর্থনৈতিকভাবে কষ্ট হয়েছে। আর ওনার ছেলেটা যদি মেয়ের জায়গায় কত মতো, তাহলে বোধহয় এত কষ্ট উনি করতেন না। কারণ বড় বড় মেয়ের জায়গায় ছেলেটা হলে হয়তো ওনার আরেকটু সুখের হতো। তারপরে যেভাবে উনি জীবনযাপন করেছেন এটি কোনো কারণে খারাপ ছিল না। ওনারা দুই ভাই, আমাদের মৃত্যুবাবু এবং টুটুবাবু, দুই ভাই একে অপরের পরিপূরক ছিলেন। এখন তো ভাইদের মধ্যে মিল নাই বললেও চলে, ভাইদের মধ্যে মিল একেবারে নাই বললেও কিন্তু চলে। তারা দুই ভাই একে অপরের পরিপূরক ছিলেন। তারা ভিন্ন খেলেও তাদের ঘরে আসলে তারা যে ভিন্ন খায় এটা বোঝার কোনো সুযোগ ছিল না। দুই ভাইয়ের মধ্যে, দুই জালের মধ্যে এত মিল, এত মিল, এত সুন্দর করে তারা মানে ধর্ম পরিবেশন করত, বিক্ষু সঙ্গীত পরিবেশন করত, ওগুলি আসলে বলার উপেক্ষা রাখে না। যদি উনি রোগাগ্রস্ত না হতেন তাহলে ওনার পরিবারটা আরো উজ্জ্বল হতো, আরো আলোকিত হতো, আরো সুন্দর হতো। এখন কথা হচ্ছে রোগ জিনিসটা কি। গতকাল উদুরিয়ায় আনন্দ বড়ুয়া নামের একজন মানুষ মৃত্যুবরণ করেছে। দেখেন একই একই আমাদের কুটুবাবুর যে সমস্যা, ওই আনন্দবাবুরও একই সমস্যা। আমাদের কুটুবাবুর হার্ট শরীরের সমস্যা, ওই আনন্দবাবুর মাথার মধ্যে সমস্যা ছিল। অর্থাৎ আনন্দবাবু ছিল ব্রেন টিউমার, যেটা পরবর্তীতে ক্যান্সারের একেবারে পরিণত হয়েছে। ওখানে ডাক্তার বলেছে ওনার মাথায় এত বড় ক্যান্সার হয়েছে। দেখেন আমার মাথাটা মনে হয় পরিমাপ করলে 2-3 কেজি হবে কিনা জানি না, কিন্তু ডাক্তার বলছে ওনার মাথার মধ্যে যে ক্যান্সারের উপকরণগুলি ছিল ওই উপকরণগুলো প্রায় 3.5 কেজি। তো একটা মানুষ 3.5 কেজি ক্যান্সারের উপকরণ নিয়ে দীর্ঘদিন কিভাবে বেঁচে থাকেন বলা সম্ভব না। এখন আমি এই কথাটা বলার কারণ হচ্ছে আমরা অনেক সময় যখন বুকে একটু একটু ব্যথা করে, বুকে আমাদের ব্যথা হয় না, বুকে যখন ব্যথা করে আমরা কি করি, মনে করি হয়তো গ্যাস্ট্রিকের প্রবলেম হচ্ছে, নয়তো বা এটা কি বলে, বা কোনো ঠান্ডায় ব্যথা হচ্ছে। আমরা এভাবে বলে প্যারালিটাবল, নাভা স্ট্যান্ড বা নাফা এইচ, এই ওষুধগুলো খাওয়ার পর দেখা যায় ব্যথাটা চলে যায়। কিন্তু আবার কিছুদিন পর আমাদের ব্যথাটা কিন্তু উর্বর হয়। এইভাবে যাদের ব্যথা উর্বর হয়, আপনি ওষুধ খেয়েছেন চলে গেছে, দেখা গেল 10 দিন 15 দিন পর আপনার আবার ব্যথাটা হয়েছে। এইভাবে যদি ঘন ঘন আপনার ব্যথা হয়, আপনি যদি অবহেলা করেন, মনে করবেন আপনার আয়ু আপনি কমিয়ে ফেলছেন, আপনার আয়ু আপনি কমিয়ে ফেলছেন। আপনার বুকে এবং কোমরের ব্যথা, বিশেষ করে কোমরে যদি আপনার ব্যথা বেশি হয়, আপনি ধরে নেবেন আপনার কিডনির মধ্যে ধীরে ধীরে এফেক্ট হচ্ছে, কিডনির মধ্যে আপনার ধীরে ধীরে প্রবলেম হচ্ছে। অনেক মানুষ কোমরের ব্যথাকে অবহেলা করেন, বিশেষ করে আমাদের কোমরের পেছনে নিচের দিকে আমাদের যে বসার, কিভাবে বলি বিষয়টা, আমরা যে বসি আমাদের কোমরের নিচের অংশ, এই নিচের অংশের মধ্যে যদি ব্যথা জিনিসটা টান টান ব্যথা হয় বা ঘাড়ু ঘাড়ু ব্যথা হয়, মনে রাখবেন এটাকে অবহেলা করবেন না। এই ঘাড়ু ঘাড়ু ব্যথা, এটা মনে করবেন আপনার কিডনিতে হয়তো পাথর জমেছে, নয়তো চর্বি জমেছে, নয়তো বা আপনার কিডনি আস্তে আস্তে অকেজ হয়ে যাচ্ছে। মানুষের শরীরের 3টি অঙ্গ, কোনো কারণে যদি আপনার লিভারে প্রবলেম হয়, হার্টে যদি প্রবলেম হয়, কিডনিতে যদি প্রবলেম হয়, মনে করবেন আপনাকে বাঁচিয়ে রাখা কষ্টকর হয়ে যাবে। আমাদের আব্দুল্লাহপুরে 2 জন ব্যক্তির কিডনি পর্যন্ত ট্রান্সফার করেছে। কিডনি যখন ড্যামেজ হয়ে গেছে, কিডনি পর্যন্ত ট্রান্সফার করেছে, কিডনি ট্রান্সফার করেও কিন্তু বাঁচাতে পারেনি। কেন জানেন? একজনের শরীরের অঙ্গ আরেকজনের শরীরে ম্যাচিং করতে অনেক সমস্যা হয়, অনেক সমস্যা হয়। এই জন্য যদি
বুকের মধ্যে ঘন ঘন ব্যথা হয়, এই ব্যথাকে কোনো কারণে অবহেলা করবেন না। আপনার যদি কোমরের নিচে, বিশেষ করে পেছনের অংশে কোমরের নিচে যদি আপনার কোনো কারণে ব্যথা হয়, অবহেলা করবেন না। এবং যেটা আরো বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনার মাথা। ইদানিং মানুষ স্ট্রোক কেন হয় জানেন? স্ট্রোকটা কিন্তু একদিন হয় না, স্ট্রোকটা কিন্তু দীর্ঘদিন পর্যন্ত আপনাকে সংকেত দেয়, দীর্ঘদিন পর্যন্ত আপনাকে সংকেত দেয়। আপনি যে স্ট্রোক হবেন, আপনার যে একটা বিপদ হচ্ছে, এই বিপদটা কিন্তু আপনাকে দীর্ঘদিন পর্যন্ত সংকেত দিচ্ছে। এখন আপনি যদি এই সংকেতটা না বোঝেন, আপনার জন্য মহাবিপদ সংকেত হয়ে আসবে। এই যে আমরা দেখি না, আমাদের চোখে ঝিম ঝিম দেখি, চোখে গোলা গোলা দেখি, দেখি না মাঝে মাঝে এরকম? এই যে চোখে ঝিম ঝিম দেখি, গোলা গোলা দেখি, মনে রাখবেন এই ঝিম ঝিম দেখা, গোলা গোলা দেখা, এটা আপনার রক্ত চলাচলের জন্য প্রবলেম হচ্ছে। অর্থাৎ আপনার যে রগগুলো আছে, শিরাগুলি আছে, এই শিরাগুলি ধীরে ধীরে নিস্তব্ধ হয়ে যাচ্ছে। কেন নিস্তব্ধ হয় জানেন? নিস্তব্ধ হয়ে যাওয়ার কারণ হচ্ছে আপনার মাথার যন্ত্রণা, অর্থাৎ আপনার ব্রেনের সমস্যা। এক কথায় মাথাতে যদি কোনো কারণে ব্যথা ঘন ঘন হয়, আপনাকে অবশ্যই ডাক্তারের সান্নিধ্য নিতে হবে। আর যদি ডাক্তারের সান্নিধ্য না নেন, মনে করবেন এটা ব্রেন টিউমারের লক্ষণ হওয়ার সম্ভাবনা বেশি, কিংবা স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেশি। আপনার মাইন্ড স্ট্রোক হলে কিন্তু পুলিশের জন্য অত্যন্ত ভয়ঙ্কর। মাইন্ড স্ট্রোক করলে এটা পুলিশের জন্য খুবই ভয়ঙ্কর। শরীরের এক অংশ একেবারে কি হয়, অজ্ঞান হয়ে যায়, প্যারালাইসিসের মতো হয়ে যায়। যেমন টুকুর অবসর জ্বলন্ত কমন বসে আছে, হ্যাঁ, উনি গাড়ি চালাতেন, এই প্রান্ত থেকে এই প্রান্তে চলে যেতেন, এখন কতদিন ধরবে এটা? উনি স্ট্রোক করেছেন, ওনার ডায়নামো অনেকটাই একেবারে নিখুঁত হয়ে গেছে। ওনার স্ত্রী যদি একটু সাহসী না হতো, ওনাকে এতদিন বাঁচিয়ে রাখা খুব কষ্ট হতো। কারণ অনেকবার তাদের ঘরে আমি গিয়েছি, আমি তাদের পরিবেশ সম্পর্কে আমি জানতাম। তো সুতরাং উপাসক উপাসিকা মন্ডলী, আসলে এই সত্যিকার অর্থে আমাদের টুটুবাবু ব্যক্তি হিসাবে খুবই ভালো একজন মানুষ ছিলেন। কিন্তু যত ভালো হোক না কেন, রোগ যখন শরীরে আসে, এটা ভালো মানুষ, এটা খারাপ মানুষ, সেটা বলে বলে কি আসে? সেটা বলে বলে আসে না। এই জন্য রোগ আসার আগে আপনাকে সতর্ক হতে হবে। ক্যান্সারের ভয়ঙ্কর মানসিক যন্ত্রণা কি জিনিস, সেটা আমাদের ওই মাস্টার বুঝবে। গান্ধী মাস্টারকে জিজ্ঞাসা করুন, সামনে আছে। মানসিক রোগ হয়েছে, ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে চিকিৎসা করলে, কিন্তু ভালো হওয়ার আগে মানসিক যন্ত্রণা কতটুকু ভয়ঙ্কর। কিছুদিন আগে আমার ব্রেন, আমি ছোট্ট একটা স্ট্রোক করেছিলাম। যখন বলেছে যে আমার প্রবলেম হয়েছে, আমার প্রবলেমটা যখন ডাক্তার বলছে না এগুলো চিকিৎসা করলে ভালো হয়ে যাবে, কোনো বিষয় না, কিন্তু ভালো হয়ে যাবে সেটা হচ্ছে পরের বিষয়। কিন্তু যখন কথাটা শুনেছি, তখন মানসিকভাবে আমি তো কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছি বলার মতো না। এই রোগগুলি, স্ট্রোক, ক্যান্সার, এই রোগগুলি একটা পরিবারকে একেবারে ধ্বংস করে দেয়। যদি অর্থবিত্ত থাকে কিছুটা চিকিৎসা পাবেন, আর অর্থবিত্ত না থাকলে চিকিৎসাও পাবেন না, দুঃখে দুঃখে মৃত্যুবরণ করবেন। আর ক্যান্সার, স্ট্রোক, টিউমার, এগুলো চিকিৎসা সাধারণ চিকিৎসা কিন্তু নয়। সেটা মেডিকেলে গেলেন, আমাদের সাধারণ জেনারেল হাসপাতালে গেলেন, সেখানে আপনার উন্নত চিকিৎসা নাই। প্রাইভেট ক্লিনিকে গিয়ে আপনার চিকিৎসা করা আসলে ব্যয়বহুল। কিছুদিন আগে তিরুবনন্তপুরমের কথা আপনারা শুনেছেন। আমাদের এই গ্রামের জন্মজাত তিরুবনন্তপুরমে বান্তের 3টা হার্ট ব্লক হয়ে গেছে, 3টা হার্ট ব্লক হয়ে গেছে। ওনাকে ম্যাক্স হাসপাতালে ভর্তি করানো হয়েছে প্রথমে। যেহেতু আমি বেশ কয়েকবার গিয়েছি, আমি নিজেও কিছু অর্থ দিয়েছি, আরো বিভিন্ন জায়গা থেকে ওনাকে কিছু অর্থ সংগ্রহ করে দিয়েছি। ওনার 3টা হার্ট ব্লক হয়ে গেছে। 3টা হার্ট ব্লক হওয়ার পর দেখা গেল 2টা ব্লক একেবারেই মারাত্মক। ওগুলো যদি রিং করানো না হয়, ওনার বেঁচে থাকা অসম্ভব। ম্যাক্স হাসপাতালে সর্বোচ্চ 6 ঘন্টা থেকে 7 ঘন্টা ছিল, 45,000 টাকা বিল এসেছে। আমার যদি এই প্রবলেমটা হয়, ম্যাক্সের চিকিৎসা করার আমার সামর্থ্য আছে, কয়েকজনের সামর্থ্য আছে। তারপর বলেছে ওনার 2টা রিং করাতে হলে সেখানে 5.5 লক্ষ টাকা লাগবে। দেখুন, 5.5 লক্ষ টাকা লাগবে। আমার সবচেয়ে গুরুগঞ্জ থেকে চিকিৎসা করেছি, আশিস দা একজন বড় ডাক্তার আছেন, উনি হার্ট বিশেষজ্ঞ, খুব গুরুত্বপূর্ণ। উনি ইম্পেরিয়ালে
চাকরি করে, ওনার সাথে আমি যোগাযোগ করেছি। বলছে আমাকে ইম্পোরিয়ালে নিয়ে আসেন, হিন্দু ছেলে কিন্তু ধর্মের প্রতি কি টান, প্রতি ইম্পোরিয়ালে নিয়ে আসেন, যতটুকু সম্ভব আমরা চিকিৎসা করব। ম্যাক্স থেকে ইম্পোরিয়াল হাসপাতালের চিকিৎসা অনেক উন্নত এবং ম্যাক্স থেকে ইম্পোরিয়ালের চিকিৎসা অনেক ব্যয়বহুল। কিন্তু ওই আশিস থাকার কারণে আমাদের সদ্যতিলু বর্ধমান থেকে সেখানে 2টি রিং করিয়েছি। ম্যাক্সের এখানে 5.5 লাখ টাকা চেয়েছে, ওই ইম্পোরিয়ালে এসে সেখানে আমরা 2.5 লক্ষ টাকা জন্য কতগুলি নিয়ম আছে। আমরা যদি একটু সতর্ক থাকি তাহলে আমাদের বেঁচে থাকা আসলেই সম্ভব। এর একটু বেঁচে থাকার মূল যে জিনিসটি সেটি হচ্ছে কি জানেন, একটু সতর্ক। আপনার শরীরে কোথাও যদি কোনো রকম প্রবলেম হয়, আপনি সাথে সাথে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হবেন। আর মাথার যদি কোনো প্রবলেম হয়, বিশেষ করে এমআরআই করবেন। এমআরআই না করে যদি বসে থাকেন সমস্যা। সবার কথা বাদ দিলাম, এই বাড়িতে আরেকজন আছে না স্ট্রোকের রোগী, আমাদের প্রমোদ বাবু, উনি যখন দোকানে স্ট্রোক হয়েছেন, কি হয়েছে ওনার পরিবারের অবস্থা আমি তো জানি। আমার সাথে যোগাযোগ ছিল, কি অবস্থা হয়েছে মানসিকভাবে পরিবারটি। হ্যাঁ, প্রমোদ বাবু তো হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, কিন্তু ওনার স্ত্রী, ওনার কন্যাগুলো বেঁচে থাকা মরার মতো ছিলেন। জিজ্ঞাসা করেন সামনে, বেঁচে থেকেও মরার মতো ছিলেন। ফোন করলে কান্নার জন্য কথা বলতে পারত না, বলতে কি করবো। ওই গৌরব যদি প্রথম ছেলে হতো তাহলে সে কিছু একটা করতে পারত, কিন্তু গৌরব তো নিজেকে এখন বুঝতে পারে না সে কি করবে। এই জন্য এই স্ট্রোক জিনিসটি খুবই ভয়ঙ্কর, ক্যান্সার জিনিসটি খুবই ভয়ঙ্কর। এগুলি যাকে আক্রমণ করেছে, যা হয়েছে, তার পুরো ফ্যামিলি শেষ, তার পুরো পরিবেশ শেষ। তো দীর্ঘক্ষণ আলোচনা করবো না। যে কথাটি আমি বারবার বলবো সে কথা হচ্ছে আমাদের সতর্ক থাকতে হবে। শরীরের কোনো অঙ্গে যদি বেশি ব্যথা উৎপন্ন হয়, বেশি সমস্যা উৎপন্ন হয়, এবং মাঝে মাঝে দেখা যায় অনেকের শরীর একটু প্যারালাইসিসের মতো, মানে ব্যাসুদের মতো হয়ে যায়। এটা কিন্তু স্ট্রোকের প্রধান কারণ। অনেকের শরীর রাত্রে ঘুমাইলে দেখবেন শরীরে গরম লাগে, ফোড়ায়, ঠিক না? অনেকের শরীর এরকম আছে, হাতগুলি মানে একেবারে অবশ হয়ে যায়। এই জাতীয় সমস্যাগুলো যাদের হয়, আপনারা কিন্তু বসে থাকবেন না। মনে রাখবেন, প্রাথমিক চিকিৎসা নিলে 2-3 হাজার টাকা খরচ হবে। এই 2-3 হাজার টাকা খরচ করে আপনি বেঁচে যাবেন, পরিবার বেঁচে যাবে। যদি স্ট্রোক বা ক্যান্সার হয়, 2-4 লক্ষ টাকাও আপনাকে চিকিৎসা করে সুস্থ করা সম্ভব নয়। এখন তো বাংলাদেশে আইনও নাই, কানুনও নাই, বাংলাদেশে ভালো চিকিৎসাও নাই। সুতরাং বিদেশে গিয়ে, ইন্ডিয়ায় গিয়ে যে চিকিৎসা করবেন, ভিসাও কিন্তু এখন দিচ্ছে না। সুতরাং সবাই সবার অবস্থান থেকে সুখে থাকবেন, ভালো থাকবেন। আমাদের সকলের প্রিয় এবং সকলের পরম পরিচিত বাবু দীপঙ্কর বড়ুয়া, উনি আসলে মৃত্যুর পর কোথায় গিয়েছেন আমরা কেউ জানি না। তবে মানুষ হিসেবে উনি ভালো ছিলেন, মানুষ হিসেবে তিনি খুব ভালো ছিলেন। সুতরাং উনি স্বর্গবাসী হয়েছেন। আবারও বলবো, আপনারা যে ইনকাম সৃষ্টি করেন, সেই ইনকাম সৃষ্টির দিকে একটু নজর রাখবেন। বুদ্ধের কথাগুলো মানবেন। বুদ্ধ যেটা বলেছে আপনার আয়কে 4 ভাগে ভাগ করার জন্য চেষ্টা করবেন, আপনার আয়কে 4 ভাগে ভাগ করার জন্য। 4 ভাগে যদি ভাগ করেন, ওই 4 ভাগের 1 ভাগকে যদি কোনো কারণে সংরক্ষণ করতে পারেন, তাহলে মনে রাখবেন আপনার ভবিষ্যৎ ওই সংরক্ষণ আপনাকে শক্তি দিবে, আপনাকে সাহস দিবে, আপনাকে রক্ষা করবে। আপনাদের সকলের জীবন আলোকিত হোক, আপনাদের সকলের জীবন সুন্দর হোক, আপনাদের সকলের জীবন চন্দ্রলোকের মতো উদ্ভাসিত হোক, এই ধারণা কামনা রেখে সবার জয়মঙ্গল কামনা করে আমার আগোছালো সদর্মদেশনা এখানে শেষ করলাম। মৃত বাসরে আসতে পারিনি, এটা যে আমার কত দুঃখ ছিল আমি জানি। আমি যতক্ষণ টাউনে ছিলাম, যতক্ষণ কি বলবো, এটা আমাকে কি যে খারাপ লেগেছে, আমি যে কোনো উপস্থিত হতে পারিনি সেদিন। আমার ওই দিনের কাজটা ছিল খুব একটা গুরুত্বপূর্ণ কাজ। ওই দিন যদি আমি ওই কাজটা না করতাম, তাহলে আমার বিশাল একটা ক্ষতি হয়ে যেত। তো সুতরাং ওই ক্ষতিকে রোধ করতে গিয়ে আমি মৃত বাসরে আসতে পারিনি। তারপরেও চেষ্টা করেছি যে শ্মশানে গিয়ে